সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে বাংলাদেশের উন্নয়ন এবং আনুষঙ্গিক চলমান বিষয়গুলো। আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং সিনিয়র সাংবাদিক আব্দুল আওয়াল ঠাকুর। আসসালামু আলাইকুম। আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, এছাড়া ইউটিউব এবং ফেসবুকেও সরাসরি প্রচারিত হচ্ছে। তাছাড়া আগামীকাল সকাল 6:50 এই অনুষ্ঠানটি পুনরায় প্রচারিত হবে। সুধী দর্শক, আলোচনার অনেক বিষয়বস্তু থাকে, তার মধ্যে আমরা জানি যে যে শিশুদের মৃত্যু, আজকে 1680 জন আক্রান্ত হয়েছে। সুতরাং এদের পরীক্ষার জন্য যে রিয়েজেন্ট, সেটা স্বল্পতা পরিলক্ষিত হচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে অনেক দুরবস্থা, অনেক সংকট, অনেক সমস্যা প্রতিনিয়ত আমরা পত্রপত্রিকায় দেখছি। এটা একটি সংকট, মানবিক বিষয় আছে। এছাড়াও আরও কতগুলো বিষয় আমাদের দৃষ্টিতে গোচর হয়, সেগুলো আলোচনায় আসবে বলেই আমি বলছি। সেটা হলো যে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এই বিষয়গুলো আছে। তার মাঝেও আশার আলো হলো একটি নির্বাচিত সরকার সে সাধ্যমতো জনগণের দুয়ারে গিয়েছে এবং তারা দেশকে উন্নয়নের পথে নেয়ার আপ্রাণ চেষ্টা করছেন জনগণের সহযোগিতায়। সুধী দর্শক, আমরা প্রথমেই আলোচনার জন্যে আজকে শামসুজ্জামান দুদু, আপনার কাছে আমার প্রশ্ন। আপনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। ছোটবেলা বা বাল্যকাল থেকেই আমি আপনাকে যতটুকু জানি যে আপনি প্রগতিশীল রাজনীতি, ছাত্র সংগঠন, মজলুম জননেতা মওলানা ভাসানীর রাজনীতি, পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যে ছাত্রদল, যে সংগ্রামী ছাত্র সংগঠন গঠিত হয়েছিল, তার আপনি সভাপতি ছিলেন এবং একজন সংগ্রামী ছাত্রনেতা। তারপর কৃষক দলের আহ্বায়ক ছিলেন, কৃষক সংগঠনও করেছেন। এরপরে আপনি সংসদ সদস্য হয়েছিলেন, বর্তমানে আপনি ভাইস চেয়ারম্যান। আপনি সুদীর্ঘকাল এই স্বৈরাচার ফ্যাসিজমের বিরুদ্ধে সংগ্রাম করে বহু মামলা এবং বহু নির্যাতনে জর্জরিত হয়েছেন। তা আপনার কাছে আজকে বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গে আমি জিজ্ঞেস করতে যে কথাটি বলতে চাই, যে সাম্প্রতিককালে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তার একটি হাই লেভেল ডেলিগেশন চীন সফর করেন। তার মধ্যে আপনি অন্যতম সদস্য ছিলেন, আমিও অবশ্য ছিলাম। তো সেখানে চীনের এই 10 দিনের উচ্চ পর্যায়ের এই সফরে আপনি অনেক অভিজ্ঞতা নিশ্চয়ই সঞ্চয় করেছেন। কিভাবে হাই টেকনোলজি, কিভাবে উন্নত মানের ইঞ্জিনিয়ারিং, এআই এবং বিজ্ঞান, পরিবেশ, জলবায়ু এবং সে দেশের সুশৃঙ্খল অবস্থান সেখানে পরিলক্ষিত হয়েছে, আমরা দেখেছি। আপনি এই বিষয়ে একটি বিশ্লেষণ দিন। জি, নানু ভাই, আপনাকে শুভেচ্ছা। আমাদের আওয়াল ভাই এবং যারা দেখছেন এই অনুষ্ঠান বিভিন্ন মাধ্যমে, তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। আমি শুরুতেই যে প্রতিনিধি দলের কথা বললেন, বিএনপি ক্ষমতায় আসার পর, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার পরে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে, বলা যায় সেখানে কমিউনিস্ট পার্টি এবং সরকার অঙ্গাঙ্গিভাবে জড়িত। পার্টি যা মনে করে, সরকার তা প্রতিষ্ঠা করে বা সেই রকমভাবে এগোয়। সেই বিবেচনায় এই প্রতিনিধি দল হাই প্রোফাইল বলা হয়েছে। আমাদের মহাসচিব বিএনপির স্থানীয় সরকার মন্ত্রী জনাব আলমগীর
ভাইয়ের নেতৃত্বে 19 সদস্যের প্রতিনিধি দল ছিল। 16 তারিখে আমরা রওনা দিয়েছি। 9 দিন ব্যাপী এই সফরের সময়ক্ষণ ঠিক হয়েছিল। আপনি নিজেও সিনিয়র সদস্য হিসাবে সেখানে ছিলেন। আমার কাছে চীনের মাটিতে পা দেওয়ার আগে আমরা ছাত্র জীবন থেকেই যে মৌলানা ভাসানীর নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম, এবং সেই সময় বলা যায় আমরা ছাত্র প্রতিনিধি হিসাবে তার সান্নিধ্যে এসেছিলাম। সেই সময় বিশ্ব সমাজতান্ত্রিক আন্দোলন দুই ভাগে একটু বিভক্ত ছিল। একটি সোভিয়েত ইউনিয়ন, যা এখন আর নেই সেই দেশটি, রাশিয়ার নেতৃত্বে সেই সময় মস্কোপন্থী বলা হতো তাদের সমর্থন, আর তার বাইরে যেটা মৌলানা ভাসানী এই দেশে যার নেতৃত্বে ছিল, যেটা প্রগতিশীল আন্দোলনের অংশ হিসাবে সেই সময় চিহ্নিত হয়েছে, সেটি চীনপন্থী হিসেবে, অর্থাৎ চীনদের ভাবনার সঙ্গে, অর্থাৎ সমাজতান্ত্রিক ভাবনার সঙ্গে একাত্মতা। এখন রাশিয়া নাই, সমাজতন্ত্র তো নাই সেখানে। চীনে যে সমাজতন্ত্র আছে সেটাকেও চীনা সোশ্যালিস্ট হিসাবে, সোশ্যালিস্ট পার্টি চীনা সমাজতন্ত্র হিসাবেই ব্যাখ্যা করে। এবং প্রেসিডেন্ট ওই শি জিনপিং এর যে চিন্তা চেতনা, থট বা তার চিন্তা অনুযায়ী, এবং আমি দূর থেকে যতটা বা লেখাপড়া বিভিন্ন বই পুস্তকের মধ্য দিয়ে চীনকে যেভাবে বোঝার চেষ্টা করেছি, আমি চীনে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আমার জন্য একটা বিস্ময় অপেক্ষা করছিল। চীন এতটাই পরিবর্তন হয়েছে, এতটাই উন্নয়ন এবং বিভিন্ন সেক্টরে গবেষণামূলক, কৃষি, শিল্প, এমন কোনো সাইড আমার নজরে পড়ে নাই যেখানে তারা, অভাবনীয় শব্দটা আমাকে বলতেই হবে, উন্নত হয় নাই। এবং সমাজতন্ত্রের মধ্য থেকেই তাদের মতো করে সেখানে একদলীয়, অর্থাৎ আচ্ছা, আমি আপনার এখানে কথাটাকে সংযোগ করে দিতে চাই। ওইটা ছিল ইন প্র্যাকটিসিং শি জিনপিং থট অন সোশিয়ালিজম উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স ফর এ নিউ এরা, এইটাই ছিল তাদের বিষয়টি। আমি সেই সময় আমাদের যে প্রতিনিধি দল ছিল, বারবার বিভিন্ন কমিউনিস্ট পার্টির ভাইস চেয়ারম্যান সেই সময় আমাদের সঙ্গে বসেছেন, মিটিং করছেন একবার তাদের সঙ্গে আমাদের, এবং 5টি সম্ভবত প্রভিন্সে আমরা গেছি, বেজিং সহ, রাজধানী সহ। আমি যেখানেই গেছি সেখানে আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা আমাদের অপেক্ষা করেছে। উন্নয়ন কাকে বলে, গবেষণা কাকে বলে, যেমন আপনি, এবং এটা হাই প্রোফাইল, হাই টেকনোলজি। আপনি ওই যে ইলেকট্রিক্যাল যে গাড়ির যে বিশাল একটি উন্নত মানেরই দেখালো মনে আছে, ইলেকট্রিক্যাল গাড়ি, মানে এত তার এক্সপোর্ট এত করছে যে সেটাকে তারা, ওদের যে পরিবহন সেক্টরটা, যেমন আমি যে অঞ্চলে থাকি বাড্ডায়, সেখানে এক সময় 20-25 বছর আগে যে বাস, সেটাকে মুড়ির টিন বলা হতো। তা আমি ওখানে, আপনার নিশ্চয় স্মরণ আছে, যে পরিবহন ব্যবস্থার যে মানে মিউজিয়াম বলা যায় এটাকে, সেই কালের যে বাস আর এখন যে আপনি ইলেকট্রিকের যে ব্যবস্থাপনা, এর মধ্যে যে সময়কালটা তারা পার করেছে সবটাই ওখানে ধরে রাখছে, সবকিছু ধরে রাখছে। এবং আমরা দেখেছি, হ্যাঁ, আমার এখানে এখন আরো একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন যে ওখানে কোনো হর্ন বাজেনি গাড়ির, কোনো গাড়ির শব্দ শোনা যায় না, কোনো ধুলোবালি নাই, কোনো ধোঁয়া নেই, কিছুই শোনা। শুধু হর্ন, ধুলোবালি পরিবেশগত বিষয় না, ওখানকার মানুষের ভিতরে যে শিষ্টাচার, উচ্চস্বরে কথা বলা আমার চোখে পড়েনি। আমরা বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন ডিনারে, তাদের সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় আমরা গেছি, এবং রাস্তায় আমি খেয়াল করতাম ওই যে হর্নের কথা বলে, পাশাপাশি মানে শহরে ট্রাফিক সিস্টেমের কোনো জায়গায় ওই ধরনের পুলিশ, ট্রাফিক পুলিশ আমি লক্ষ্য করি না। কিন্তু শহর কিন্তু একেবারে খুব স্বাভাবিক গতিতে, যানজট মুক্ত, খালি ক্রসিং, মানে কোনো জায়গায় যদি একটা সাইনের কারণে একটু দাঁড়াইছে, তখন আমার বলতে, এটা আদারওয়াইজ নিশ্চয়ই দর্শকরা নেবেন না, মনে হয়েছে জাম লেগেছে, কিন্তু এর স্থায়িত্বকাল 1.5 থেকে 2 মিনিট। আমার শহরের সঙ্গে আমি খালি আমার মানে যেখানে সফরে গেছি সেই শহরে
বেজিং মানে 250 কোটি মানুষকে তারা কিভাবে সুশৃঙ্খলভাবে ছোট এবং বড় শহরে মানে কি বলবো এটাকে সব কিছু ম্যানেজ করছে, এটা চোখে না দেখে। অ্যাকোমোডেট মানে করেছে, সুশৃঙ্খলভাবে। অ্যাকোমোডেট করেছে। এবং সবচেয়ে আশ্চর্য, আপনি লক্ষ্য করেছেন, আমরা যখন গাড়িতে ঘুরেছি রাস্তার পাশে দাঁড়িয়ে দেখা গিয়েছে 50 থেকে 100 তলা বিল্ডিংয়ের অনেকগুলো, 20, 25, 30, এবং এত অজস্র বিল্ডিং যে যতগুলো হাই রাইজ বিল্ডিং দেখেছি ততটা মানুষ দেখা যায়নি। না কি অদ্ভুত ব্যাপার। না এটা আনহুই প্রভিন্সে আপনার মনে আছে, হেইফেতে, সেখানে দেখেছি। তারপরে আমরা সেনজেনে, সেখানেও আমরা দেখেছি, গুয়াংচোতে দেখেছি, আর বেইজিংয়ে তো বিভিন্ন আমরা জায়গায় দেখছি। দেখেছি। তা আপনার ইমপ্রেশনটা কি, যে আপনার ধারণা যে বাংলাদেশে আমরা কি নিশ্চয়ই আমরা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হলেও চীন তো এশিয়ারই একটি দেশ, সেটা 49 সালে সেই দেশটি বিপ্লবের মাধ্যমে মাও সেতুং এবং কমিউনিস্ট পার্টির নেতৃত্বে দেশটি স্বাধীন এবং মুক্ত। বলা যায় নানু ভাই আমার 47 সালে পেয়েছি আমরা 47, ওদের 2 বছর আগে আমরা স্বাধীন হয়েছিলাম, আবার আমরা 71-এ পেয়েছি। আবার 71 আরেবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। কিন্তু এই সুদীর্ঘ কালে আমাদের উন্নতি হয়নি আমি এটা বলবো না, হ্যাঁ নিশ্চয়ই হয়েছে। আমাদের বিভিন্ন ক্ষেত্রে অনেক কিছু উন্নতি, কিন্তু চীনের সঙ্গে তুলনা করতে গেলে এটা বোধহয় ঠিক হবে না 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 না, সেটা করা সম্ভব। চীন এমন একটা জায়গায় পৌঁছাইছে, আপনি তো একটু আগে বললেন না, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। জি, আমরা তো আমাদের ছাত্র, আমি আগে জানতাম আমাদের ছাত্রদের স্বপ্ন ইচ্ছা একটি ধনতান্ত্রিক দেশে আমেরিকা বা ইউরোপ বা লন্ডন এখানে যাবে। ওখানে গিয়ে ছাত্রদের যে কথা আপনার মনে আছে নিশ্চয়, সেই ইউনিভার্সিটির ছেলেদের যে সঙ্গে আমরা কথা বলেছি, সেখানকার যে শিক্ষার যে 40,000 ছাত্র আছে, বাংলাদেশের ছেলেরা ছিল ওখানে আছে। ওদের সাথে আমাদের দেখা হয়েছে। ওই যে আমাদের একটা ধর্মের কথা আছে না, শিক্ষার প্রয়োজনে তুমি চীনে যাও। আমি মনে হলো এই কথাটা কত আগের, কিন্তু এখন বাস্তবিকই চীন ওই জায়গায় গিয়ে পৌঁছে এবং পৃথিবীর সকল দেশের ছাত্ররাই ওখানে পড়ছে, ওখানে আছে। এবং পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা তো আছেই। আছে। তো আমার কাছে সবকিছু মিলিয়ে মনে হয়েছে শিল্প, চিকিৎসা, এই যে রোবট টেকনোলজির কথা বললেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া, প্রক্রিয়া, এইসব বিষয়গুলো যখন সামনে আসে, আমরা তো কি বলবো, সামান্য একটু বিদ্যুৎ চলে গেলে আমরা অস্থির হয়ে যাই, এবং এই ব্যবস্থাপনাটাও এখন পর্যন্ত আমরা সেইভাবে নিজেদের মতো করে নিতে পারিনি। দক্ষিণ পূর্ব এশিয়ার যে ভূ রাজনীতি, সেই প্রশ্ন চীন এখন গুরুত্বপূর্ণ। চীনকে ঘিরেই ধরেন অন্যান্য দেশগুলো মনে করছে যে চীন কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, নানানভাবে তারা মনে হচ্ছে। আগে বলতো না যে একটা নিষিদ্ধ দেশ, মানে সব কিছুতেই একেবারে ঢেকে রাখা হয়েছে, এখন তো সেই চীন সেই রকম না। একসময় আমরা কমিউনিস্ট আন্দোলনের সময় যে সব জিনিসগুলো, এই যে আপনার শুরুতেই বললাম যে কমিউনিস্ট পার্টির ভাইস চেয়ারম্যান আমাদের সঙ্গে যে বৈঠক করেন, যে খোলামেলা যে আলোচনা করলেন, হ্যাঁ, মানে ওরা অসাধারণ। মানে আমার কাছে মনে হয়েছে যে টোটাল মানে 250 কোটি মানুষের যিনি নেতৃত্ব দিচ্ছেন, জি, তিনি আমাদের সঙ্গে যখন কথা বলছেন, আমার কাছে মনে হয়েছে সে আমাদের প্রিয় বন্ধু, সে খুব কাছের মানুষ, এবং কোনো ব্যবধান নাই, না কোনো মানুষের নেতা বলতে যেটা বোঝায় আর কি। একেবারে মানুষের নেতা বলতে যে কথা বোঝায়, রাইট, এই শব্দটা এই ক্ষেত্রে আমরা বলতে পারি। তো এই যে লিউ হাই সিং, উনি ভাইস চেয়ারম্যান, তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের বারবার চীনের যে অভিজ্ঞতা, অগ্রসরতা, প্রতিষ্ঠা, এইগুলো বিনিময়ের জন্য, জানা বোঝার জন্য, কারণ যার কাছে নেওয়ার আছে সেখানেই তো যাওয়ার প্রয়োজন। অবশ্যই অবশ্যই সেই নেওয়ার জায়গাটা এবং শেখার, চীন নেয়ার এবং শেখার, রাইট, নেওয়ার এবং শিকার, এই দুটি জিনিস। এই যে আমাদের একটা মস্ত সমস্যা যেটা তিস্তা ব্যারেজ, তারা কিন্তু শুধু আগ্রহ দেখায় নাই, তারা এটার ব্যাপারে ইতিমধ্যে যে পরিকল্পনা করছে, সে পরিকল্পনাটা কিন্তু অসাধারণ। সেই জিনিসগুলো আমার কাছে মনে হয় এই হাই প্রোফাইল যে প্রতিনিধি দল ওখানে গেছেন এবং উপযুক্ত সময়ে গেছে, এবং একাধিক, যেমন আমি মনে করি সাংবাদিক, ছাত্র, শিল্প,
একাধিক প্রতিনিধি দল সেখানে যাওয়া উচিত এবং ইঞ্জিনিয়ারিং ছাত্র হোক বা ইনফরমেশন টেকনোলজি Medical. ছাত্র হোক, সকলেই Medical. সেখানে যাওয়া উচিত। Right. মেডিকেল শিক্ষকদের যাওয়া উচিত, সবাই এখানে আমার মনে হয় সরকারের আমি আহ্বান জানাবো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, সরকার যেমন হাই প্রোফাইল বলতে বিএনপি যে প্রতিনিধি দল পাঠাইছে, এখন পেশাজীবী হিসাবে সকল পেশাজীবী, যেটা হলো এই বলে চিকিৎসা ক্ষেত্রেও তারা অসাধারণ। আমরা আগে মানে কিছু একটা হলে আমরা যখন অস্থির হতাম সিঙ্গাপুরে যেতাম, আমাদের একটা বিরাট সংখ্যক ভারতে যায়, খরচও খুব বেশি না আমাদের এখান থেকে যাওয়া আসা। আমরা তো বোধ হয় 3.5 ঘন্টা জার্নিতে আমরা চীনে যে শহরটায় গেলাম, গুয়াংচৌকে। সেই শহরে যাওয়ার পরে আমার কানে মনে হয়েছে যে ওদের প্রতিটা প্রভিন্সে মানে রাজধানীগুলো সব রাজধানীগুলো দেখার মতো, মানে চিন্তাই করা যায় না। তো এক বেজিং না, সারা চীনের যে মানে এত বড় একটা বিশাল দেশ, সর্বত্রই কিন্তু এরকম ধরনের আছে। আমি তো 4 বার গিয়েছি, এটা আমার কাছে মনে হয়েছে যে চীন চায়না যতটা বড় হয়েছে ততটা প্রচার করে না, অর্থাৎ ওরা এটা গোপন রাখে, এই জন্য যে ওরা সামনে অপেক্ষা করছে আরো ভয়াবহ কিছু হতে পারে। কারণ যেই পৃথিবীতে সাম্রাজ্যবাদীদের মোড়ল অন্য দেশের প্রেসিডেন্টকে সেখানে কিডন্যাপ করে নিয়ে আসতে পারে, সেই পৃথিবীতে কি না হতে পারে চীন। সেই জন্য যেভাবে আমি নানু আরেকটা কথা আমার কাছে মনে হয়েছে, যেটা আমরা রোবট দেখার পরে ওদের যে মিউজিয়াম রোবটদের, আমার মনে হয় থার্ড ওয়ার্ল্ড ওয়ার হলে চীনের মানুষ যুদ্ধ করবে না, ঠিক রোবট বা টেকনোলজি যে জায়গায় গিয়ে পৌঁছেছে, যেটা এখন ইরানের সঙ্গে যে আমেরিকা বা ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, সবাই তো মনে করে ফেলছিল আমেরিকা একটা পরাশক্তি শুধু না, ওটা মাসে যে কোনো মুহূর্তে যেন সে অহংকারটা তা মানে আমাদের আমেরিকান প্রেসিডেন্টের মুখ থেকেও বেরিয়েছে, নিশ্চিহ্ন করে ফেলবো। এখন কিন্তু আবার আলোচনা শুরু করেছে। এই যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আমরা অনেকেই জানি, এই মুহূর্তে পর্যন্ত চীন এবং রাশিয়া ইরানের সঙ্গে যে কোনোভাবে যে কোনো দিকতে থাকার কারণে ওই মোড়ল রাষ্ট্র যেটা উল্লেখ করলেন, সেই মোড়লের অবস্থা আর পেপার টাইগার, এটা তো প্রমাণ হয়ে এটা হয়েছে। আর চীনের যে আশ্রয়, তারা কিন্তু যে যদি আণবিক যুদ্ধ হয় তাদের যে আশ্রয়ের বিরাট, ওইটা আপনি আলোচনা করেছেন, তারাও সেখানে বলছেন অসাধারণ, বহু মানুষকে আত্মরক্ষার ব্যবস্থা করে। আপনাকে ধন্যবাদ, পরে আবার আসবো। আমি এখন আপনি আব্দুল্লাহ ঠাকুর সাহেব, আপনি কি এই প্রসঙ্গে 1 মিনিট? আমি একটু আপনার সাথে যুক্ত করতে চাই। সেটা হচ্ছে যে চীনের সাথে আসলে বাংলাদেশের সম্পর্কটা প্রায় 3000 বছরের পুরনো। এটা একদিক থেকে যেমন চীনের ওই নদী ধরে ব্রহ্মপুত্র এবং সেই চীনের নদী ধরে, আর একটা হলো আমাদের চিরাগাং থেকে বলা হয় যে আরব থেকে যে সাহাবীরা এসেছিলেন তারা চিরাগাং হয়ে চীনে গেছেন, এবং এই সম্পর্কের ভিত্তিতে কিন্তু পাকিস্তানের পর থেকে শুরু করে বাংলাদেশের ক্ষেত্রে চীনের যে একটা বড় জিনিস, যে সে কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করেও বন্ধুত্বের ব্যাপারে সে অটল থাকে, যেটা সে পাকিস্তানের বেলায় করেছে। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে 1975 সালে 15ই আগস্টের পর চীন বাংলাদেশকে সমর্থন করেছে, এবং তার যে সমর্থনের মধ্য দিয়ে চীন বাংলাদেশের যে শুধুমাত্র যে লেনদেনের ব্যাপারটা না, বাংলাদেশের সাথে মানুষের যে উন্নয়নের সাংগঠনিকভাবে যে ক্ষমতা অর্জন, মানে বাংলাদেশের মজলুম জনতা মৌলানা আব্দুর রহমান খান ভাসানী থেকে শুরু করে এই যে বাংলাদেশের একটা ধারাবাহিকতা। কারণ বিএনপির যে কথাটা আপনারা বলছিলেন, আপনারা বিএনপির অনেক বড় বড় নেতা, বিএনপির এই যে রাজনৈতিক শক্তি মৌলানা আব্দুর রহমান খান ভাসানীর থেকে শুরু করে জাদুভাই এবং সেই ধানের শীষ, এবং আজকের বিএনপির যে জনপ্রিয়তা, বিএনপিকে হটানো যায় না। ওই হটানো না যাওয়ার পর কিন্তু ওই যে চীনের সাথে ওই কথাটা যদি বলেন যে গণমানুষের নেতা, আচ্ছা, এখন সেখান থেকে আমরা এই যে চীনের সম্পর্কটাকে দেখতে পারি। আপনি মূল বিষয়ের মধ্যে আসি। আপনি একটি কথা বলি, যখন চীনের সম্পর্ক আসলো আপনার 1978 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হঠাৎ করে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে একটি ডেলিগেশন চীনে পাঠাতে হবে। এটা আমি সংক্ষেপে বলছি। তখন আমরা বাংলাদেশ চীন মৈত্রী সমিতি করতাম এবং মির্জা গোলাম হাফিজ সাহেব উনি সভাপতি ছিলেন। 3 দিনের মধ্যে আমাদের পাসপোর্ট রেডি হলো। 13 সদস্য বিশিষ্ট একটি আমাদের মানে গুরুত্বপূর্ণ একটি, সেখানে আমার সফর করবার জন্য প্রতিনিধি দল গঠন করা হলো। তো সেখানে ওখানে যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করা কিন্তু কঠিন। তখন ছিলেন ওখানে আপনার প্রধানমন্ত্রী হুকো ফেং ছিলেন প্রধানমন্ত্রী,
সেখানে মির্জা গোলাম হাফিজ সাহেব এবং আমরা গেলাম, গ্রেট হলে দেখা হলো। তো একটি চিঠি জিয়াউর রহমান দিয়েছিলেন, তখন মির্জা গোলাম হাফিজ সাহেব চিঠিটি দিলেন আর কি তার হাতে। দেবার পরে চিঠিটি সকলের সামনে পড়তে বললেন উনি। সেখানে জিয়াউর রহমান যে বক্তব্য দিয়েছিলেন, হুগো ফেং প্রধানমন্ত্রী, অত বড় একটা দেশের প্রধানমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির প্রধান, তখন তিনি হাসলেন। এখানে বলা হয়েছিল যে আমরা, মির্জা গোলাম হাফিজ সাহেব বলছিলেন যে আমরা ছোট একটা দেশ থেকে এসেছি আপনাদের এই বিশাল দেশে। তো উনি প্রথমে বললেন যে আপনাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা, আপনাদের সমস্ত কিছু ঠিক আছে কিনা জিজ্ঞাসা করার পরে উনি বললেন যে ব্রিটেন একটা ছোট দেশ ছিল, কিন্তু পৃথিবীর অর্ধেকটাই তো শাসন করেছে, আর আপনারা এমন একজন মানুষ পেয়েছেন। জিয়াউর রহমানের কথা বললেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি অসাধারণ মেধাবী, দেশপ্রেমিক, সৎ। আপনাদের দেশ উন্নতি লাভ করবে, ভালো হবে, আমরা সবসময়। একটা কথা আপনার সাথে যুক্ত করি, ওই সফরে যাওয়ার সময় কিন্তু জিয়াউর রহমান সাহেব তার কাগজ দৈনিক দেশে একটা কবিতা ছাপিয়েছিলেন। যেদিন চীন সফরে গেলেন সেদিন দৈনিক দেশের ডবল কলমে জিয়াউর রহমান একটা কবিতা ছাপা হয়েছিল চীনকে নিয়ে। আচ্ছা, এখন আমরা মূল আলোচনার মধ্যে আসি। সেটা হলো চীনে আমরা কথা বললাম, আবার আমরা শামসুজ্জামান দুদু আছেন, তার কাছে শুনবো, আপনার কাছে শুনবো। আচ্ছা দেখুন, আমাদের দেশে চীনের অভিজ্ঞতা নিয়ে নিশ্চয়ই আমাদের ভালো কিছু করার সম্ভাবনা আছে, সেটা তিনি বলবেন, আমরা সকলেই বলবো। আচ্ছা আসুন, এখন আমরা একটি জিনিস দেখি, যে কথা বলছিলাম, যে শিশুদেরকে আক্রমণ করছে আজকে। যে আমার মনে হয় যে এই সমস্ত ভাইরাসগুলো শক্তিশালী হয়েছে, তা না হলে ছোটোবেলায় হাম হতো, সেরে যেত। কিন্তু 1680 জন আক্রান্ত হয়েছে। তার যে রিয়েজেন্ট, অর্থাৎ কিট বলা হয় যেটা, সেটার স্বল্পতার কথা বলা হয়, আবার বলা হয় শীঘ্রই আসবে। এ সম্পর্কে আপনার অভিমত বিশ্লেষণ করুন। এই কথাটা বলার আগে আমি আপনাকে একটা কথা শুধু বলি। প্রধানমন্ত্রী ডিসিদের সম্মেলনে দেশের চিত্র তুলতে গিয়ে তিনি 3টি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেছেন ভঙ্গুর অর্থনীতি, বিভাজিত প্রশাসন এবং বিপর্যস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই যে বিভাজন, আপনি থামুন, আমি যে প্রশ্ন করছি সেই প্রশ্ন উত্তর দেবেন না, আপনি থামুন। আচ্ছা, আমি এখন শামসুজ্জামান দুদু আপনার কাছে বলতে চাই যে আজকে আমাদের দেশের যে অবস্থান আছে, আজকে যেমন ধরুন হাম আছে, হামের যে এরকম স্বাস্থ্য বিভাগ থেকে এটার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করা উচিত কিনা আপনি বলুন। অবশ্যই গুরুত্বের সহকারে না, মহা গুরুত্বের সঙ্গে গ্রহণ করা উচিত। তবে এই প্রসঙ্গটিতে এই সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। রাইট, এই কথা এই হামের ব্যাপারটা, একটি সরকারের আগে 18 মাস একটা সরকার ছিল, সেই সময় যেভাবে আক্রান্ত হয়েছে শিশুরা এবং মৃত্যুবরণ করেছে, বলা যায় শুধু উদাসীনতা না, এটাকে কোনো গুরুত্বের মধ্যেই আনা হয়। এই যে প্রশাসন কেয়ারলেস, এই কথাটা আমি বলতে চাচ্ছি। রাইট, কেয়ারলেস, প্রশাসন কেয়ারলেস, এমনভাবে তারা এটাকে এড়িয়ে গেছে, বিপর্যস্ত করার জন্য। বিপর্যস্ত, যেরকম ওই যে 3 দিন আগে একটা চুক্তি স্বাক্ষর করেছে, সেই চুক্তিটাও এই সরকারের উত্তরাধিকার সূত্রে ঘাড়ে এসে পড়ছে। এটা কিভাবে মোকাবেলা করবে এবং কত দক্ষতার প্রয়োজন, কারণ এই জিনিসটা যদি আমরা এদিক ওদিক করি, অনেক কিছু জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক ঘটনা ঘটতে পারে। ঠিক তেমনি আমাদের এইসব ছোট্ট ছোট শিশুরা হামে স্বাস্থ্যমন্ত্রীর উপরে বর্তাইছে বটে, কিন্তু এই সরকার বসার আগেই এরকম শিশু মৃত্যু, আমি বলবো যে এর জন্যে গত সরকারের তদন্ত হওয়া উচিত, কতটা অবহেলা করা হয়েছে। ঠিক তেমনি সব কিছু জাতীয় গুরুত্ব, জাতীয় জরুরি পরিস্থিতির মতো গুরুত্ব দিয়ে এটাকে মোকাবেলা করা। ধন্যবাদ আপনাকে। এই হামের ক্ষেত্রে কিন্তু একটা কথা বলছে, হামের কথা, এই সবাই যে হামে মারা যাচ্ছে এটা কিন্তু ডিটেক্ট করা যাচ্ছে না। রিপোর্ট বলছে যে সবাই যে হামে মারা যাচ্ছে, ওই যে কিট না থাকার কারণে সবাই যে হামে মারা যাচ্ছে, এটাও ডিটেক্ট করা যাচ্ছে না। মৃত্যুর কারণগুলো কিন্তু সুনির্দিষ্ট করা যাচ্ছে না। এবং এই যে কিট না থাকার কারণে যে কথা আমরা বলছিলাম, চলে গেলাম না, যে এই যে স্বাস্থ্য মন্ত্রণালয় কিছুদিন আগে স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন যে এদের বিচার হওয়া উচিত, কিন্তু কথা হচ্ছে যে এপ্রিল মাসে এই জিনিসটা চলে গেছে। এপ্রিল মাসে আমাদের কিট সংকট
শুরু হয়েছে, এখন মে মাস শুরু হয়েছে, অথচ এই যে ধারাবাহিকতাটা, এই ধারাবাহিকতাটা না করাটাই কিন্তু সরকারকে বিপর্যস্ত করার জন্য ওই যে প্রশাসনের মধ্যে যারা বিভাজিত প্রশাসন, যারা বিগত সরকারের বা অন্যদের সরকারকে বিপদে ফেলার জন্য, সেই জায়গাটার মধ্যে কিন্তু মূল কারণ। রুগী মারা গেছে এটা তাদের কোনো বিবেচনার বিষয় নয়, তারা বাচ্চাগুলোকে কোনো দেখছেই না, অর্থাৎ মনে করছে এটা কোনো কাজ না, অর্থাৎ বিপর্যস্ত পরিস্থিতি তৈরি করছে, ভয়াবহ অবস্থা। কারণ হামে তো এরকম ঘটনা কখনোই ঘটে না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে অন্য প্রশ্ন করছি, যে প্রশ্নটা হলো যে আরও কিছু কিছু সমস্যা আছে, যে সমস্যাটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এর সাথে চাঁদাবাজি, যে নিউজগুলো আসছে, পত্রিকা নিউজ আসছে বলে আমরা আলোচনাগুলো করতে চাচ্ছি, এবং সেই বিষয়ে আজকে কি ধরনের ভূমিকা নেওয়া উচিত বিশ্লেষণ করে বলুন, আপনি সংক্ষেপে বলবেন। একটা পরিস্থিতি হলো যে কথা বললাম যে পরিস্থিতিটা যে খারাপ এটা তো সরকার জানেন, কিন্তু পরিস্থিতিটা খারাপ কেন আমরা যেটা নিয়ে আলোচনা করছি। দুটো জিনিস খবর আসছে আজকে, ধরেন প্রথম আলোতে একটা রিপোর্ট আসছে মিরপুরকে নিয়ে চাঁদাবাজির, বাংলাদেশ প্রতিদিনে একটা খবর আছে যে রাস্তায় প্রক্সি বাহিনী। কিছুদিন আগে কুমিল্লার ওখানে একজন ট্যাক্সের লোক বাস থেকে নামার পরে তাদেরকে বেবি ট্যাক্সির মধ্যে নিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু একটা প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে আছে, আপনারা কিন্তু আপনি জানেন, আপনারা সবাই জানি ঢাকা শহরে 999 বলে একটা নাম্বার আছে পুলিশের, যেখানে ইমার্জেন্সি পুলিশ ডাকা যায়। এই যে 999 যদি ইমার্জেন্সিতে ডাকা যায়, তাহলে মনিটরিংটা নাই কেন? এই যে ঘটনাগুলো ঘটতেছে, আইন শৃঙ্খলার যে এত ভয়ঙ্কর রকম অবনতি হচ্ছে, সিসি ক্যামেরা দেওয়া হচ্ছে, ক্যামেরা পিছনে কাজ করছে, কিন্তু মনিটরিংটা নেই, শুধুমাত্র সেট করা আছে। আমি যদি অন দ্য স্পট, অর্থাৎ আমরা এখানে বসে কথা বলছি, পাবলিক শুনছে, তার রাস্তায় যখন ঘটনা ঘটতেছে তখন যদি পুলিশ ক্যামেরা এটা দেখতে পায় এবং তার কাছে ওয়াকিটকি আছে, তার সাথে মোবাইল আছে, তার সাথে আধুনিক ব্যবস্থাপনা আছে, তাহলে অন দ্য স্পট সে হ্রাস করতে পারে। অন দ্য স্পট যদি সে হ্রাস করে তাহলে সে ঘটনাকে সমাধান করতে পারে। কিন্তু দেখা যায় এখন ঘটনা ঘটছে, পুলিশে ডায়েরি হবে, তারপরে পুলিশ খুঁজবে। আজকে ফেসবুকে একটা লেখা দেখলাম, খুব আমার কাছে খারাপ লাগলো, হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন, মেট্রো রেল নিয়ে। মেট্রো রেলে একজন আইনজীবী তার যাওয়ার পথে পরিকল্পিতভাবে ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে তার কোর্টের মধ্যে হাত দিছে এবং তার শরীর কেটে গেছে। সে যখন মেট্রো রেলের পুলিশের কাছে কমপ্লেন করতে গেছে, পুলিশ তাকে বলছে যে আমরা ধরলে আপনারাই তো ছেড়ে দেন, শুনুন আমরা মামলা নেব কেন? কত ভয়ঙ্করভাবে কথা চিন্তা করতে পারেন যে মোটিভেশনের পরিস্থিতিটা কোথায়, যে একজন যাত্রী তার পকেটমারের জন্য শরীর আহত হওয়ার পরে অভিযোগ করেছে, অভিযোগ করতে গেছে, তার অভিযোগটি তারা গ্রহণ করে নাই। এই যে আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা বা এক ধরনের লেজুর ভিত্তি, যাদের পুরনো মানসিকতার অংশ, সেই চাঁদাবাজি। কয়েকদিন এই প্রথম আলোতে যে রিপোর্ট ছাপা হচ্ছে সেখানেই কিন্তু 2-3টা কথা বলছে। মিরপুর থানার ওসিকে নিয়ে বলা হয়েছে, এএসআইকে নিয়ে বলা হয়েছে, টিকিট যারা করে। এখন আপনার কাছে প্রশ্ন, যে এই সমস্যাগুলোর সমাধানের জন্য করণীয় কি করা উচিত? প্রথম কথা হচ্ছে, আমি মনে করি যে একটা উদাহরণ আমাদের কাছে আছে। 5ই আগস্টের পরিবর্তনের পরে সারা দেশে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ বাহিনীর উপর মানুষজন আস্থা হারিয়ে গেল, তখন কিন্তু সেই সময় টেম্পোরারি হলেও ছাত্রদেরকে এবং সমাজের বিশেষ শ্রেণীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তারা রাস্তা কন্ট্রোল করেছে, তারা থানা কন্ট্রোল করেছে। আমরা কিন্তু এই উদাহরণটাকে গ্রহণ করতে পারি। আরেকটা উদাহরণ আমরা বলতে পারি, আপনার এটা খেয়াল আছে, 1975 সালের 3রা আগস্ট থেকে 7ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সন্ত্রাস ঘটে নাই, কারণ কোনো পুলিশ ছিল না। অর্থাৎ এই যে আইন শৃঙ্খলার অবনতির সাথে এক শ্রেণীর পুলিশের কোনো না কোনো জায়গায় সম্পর্ক আছে, কেউ স্বীকার করুক বা না করুক। ঘটনার বর্ণনা দিচ্ছেন আপনি, সমাধানের পথ বের। এই সমাধানের জন্যই হচ্ছে আমাদেরকে নতুন, যারা সমাজকে নতুনভাবে দেখতে চান, আমরা ছাত্র বলি, সমাজে এখন বহু বেকার আছে, শিক্ষিত বেকার আছে, যারা সমাজের সৎ, আমরা কিন্তু তাদেরকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, শান্তি শৃঙ্খলা স্থাপনের জন্য নতুন প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাতে পারি। এটা পার্ট টাইম ভিত্তিতেও কাজে লাগাতে পারি, নিয়োগ দিয়েও কাজে লাগাতে পারি। এই প্রচলিত বাহিনী দিয়ে যেহেতু হচ্ছে না, সুতরাং নন ট্রেডিশনাল বাহিনীকে এর মধ্যে প্রশিক্ষিত করে নিয়ে আসলে, যেমন মনিটরিংয়ের পার্টটা আমরা যদি বলি, যে আমরা যদি সারা ঢাকা শহরে এমন একটা সেল খুঁজি, বিভিন্ন সেক্টরে যেখানে সিসি ক্যামেরাগুলো দেখবে, সিসি ক্যামেরাগুলো দেখার জন্য সেখানে সিভিল অপারেটর থাকবে, সিভিল অপারেটরের নেতৃত্বে তারা অপারেশন, তাহলে অপারেটর যদি সাথে সাথে স্পটলি বলে যে এইখানে ঘটনা ঘটছে এবং সেখানে যদি টহল পুলিশ হ্রাস করে, তাহলে ঘটনা নিয়ন্ত্রণ করা যাবে। স্পষ্ট হচ্ছে না, স্পষ্ট আপনাকে আমি বলি, শোনেন, আপনি এইভাবে বলুন। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, যে প্রশ্নটা করা হবে সেটারই উত্তর দেবেন। আমি প্রথমে হামের কথা বলেছিলাম না, আপনি অন্যদিকে গিয়েছিলেন, এটা করবেন না।
আপনাকে হামের উপরে এক লাইন হলেও বলবেন, কারণ আমি প্রশ্ন করেছি। তারপরে আবার আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর আপনাকেই প্রশ্ন করতাম। আচ্ছা, এখন আপনাকে আমি বলি, আপনি যেটা অন্যদেরকে আনার কথা বলছেন তা নয়, আমাদের যে প্রচলিত যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের মধ্যে কোনো বিভাজন করা যাবে না, তাদের মধ্যে বিভাজনের দরকার নাই, এবং অন্যদেরকে নিয়ে এসে পার্ট টাইম কাজ করে যে কন্ট্রাডিকশন সেটা সৃষ্টি করা যাবে না। আপনি এইটা বলেন, তাহলে আপনাকে তাহলে আপনি বলবেন যে এদের মধ্যে থেকে বাছাই করতে হবে, সংস্কার করতে হবে, বাদ দিতে হবে, অথবা এদের মানসিকভাবে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এইখানে আপনি যে কথা বলছেন সেটা যদি করা যায়, কারণ পুলিশকে আসলে কিন্তু আপনিও জানেন, আমরাও জানি, পুলিশকে পরিশুদ্ধ করা খুব কঠিন। পুলিশ যেভাবে তাদের নিয়োগ থেকে শুরু করে তারা যায়, কারণ পুলিশের দুটো অংশ, একটা হচ্ছে ক্যাডার ভিত্তিতে আসে, আর একটা নন ক্যাডার ভিত্তিতে আসে। আসলে সারা দেশে যারা ফাংশনে আছে তারা নন ক্যাডারের দল, এরা হাবিলদারের দল, এরা আসলে ঘুষ দিয়ে চাকরি দিছে, এরা আসলে ঘুষকেই গুরুত্বপূর্ণ মনে করে। সুতরাং এই ঘুষ প্রথা না, আপনাকে যদি এই জায়গাটাতে আনতে, তাহলে এখানে একটা কথা আপনি যেটা বলেছেন আমি সেটার উপর গুরুত্ব দিতে চাই, কারণ আমি কথা নিয়ে আর কয়েকটা কথা বলেছি। ওরা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, তাতে তো আসা যায় না। চোরও তো আমার ভাই। শেখ মুজিবুর রহমান বলছিলেন যে চোর ছাড়া কোনো লোক নাই, জিয়াউর রহমান বলছেন ভালো মানুষ ছাড়া কোনো লোক নাই, চোর তো আমার ভাই তো সবাই। কিন্তু কথা হচ্ছে মনিটরিং, অর্থাৎ ভালো মানুষ পেতে হলে ভালো লোক লাগবে। তাহলে সেইখানে আগে কিন্তু আপনাকে ঠিক করতে হবে যে প্রথমে একদল ভালো লোক যারা এই সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করতে চায়, সেই সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করা লোকদের অধীনে সৎ লোকদের নিয়ে আসতে হবে। সৎ লোক মানে এই যে মসজিদের ইমাম সৎ না, আপনার কথাটা স্পষ্ট নয়, ভালো লোককে নিয়োগ দিতে হবে। আনবে আমাদের এখানে যা আছে এদেরকেই তৈরি করেন, অসুবিধা নাই, এদেরকেই তৈরি করে নিতে হবে রে ভাই। আপনার যেভাবে নিউ রিক্রুটমেন্ট করতে হবে, কোথেকে আমরা কি ইম্পোর্ট, না আপনি নিউ রিক্রুটমেন্ট করবেন। আমাদের সমাজের মধ্য থেকেই মানুষকে সংগ্রহ করতে হবে। এখন যারা পুলিশ, হাবিলদার বা অন্যরা আছে তাদের মধ্য থেকে আপনি বলতে পারেন এদের প্রশিক্ষণ দিয়ে খারাপ মানুষগুলোকে অবসর দিতে হবে, আর নতুন মানুষকে রিক্রুট করতে হবে। ধীরে ধীরে আমাদেরকে গড়ে তুলতে হবে। সে পদ্ধতি, পদক্ষেপ আজকে বর্তমান সরকার গ্রহণ করছেন। আমি আবার এই প্রশ্ন লম্বা, এই যে আমি যে কথা, আপনি যে কথাটা বলতেছি, আমাকে কিন্তু অবস্থা গ্রহণ করা দরকার এক্ষুনি দেশে বলছে না যে তখনই, এখনই ঠিকই আছে, এটা রিপিট করা দরকার। আচ্ছা, আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করছি, যে আপনি গণচীন সফর করে এসে যে অভিজ্ঞতার কথা বলছিলেন, আপনি আমার কাছে এই বিশ্লেষণটা দিন যে আমাদের এখানে কিন্তু কৃষি এবং শিল্প, যেহেতু কৃষকের মধ্যে আপনি কাজ করেছেন, কৃষি উৎপাদনের ক্ষেত্রে চীনের যে শিক্ষাটা এটা আমাদের কাছে গ্রহণ করা উচিত। আর শিল্প উন্নয়নের ক্ষেত্রে হাইটেক এবং এই সমস্ত বিজ্ঞানভিত্তিক শিল্পগুলো এবং কৃষিভিত্তিক যে শিল্পগুলো করবার ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা গ্রহণ করা উচিত কিনা। প্রথমেই আমি যেটা আলোচনার সময় বলেছি যে দ্বিপাক্ষিক যে সম্পর্কটাকে আরো জোরদার করতে হবে, আরো কাছাকাছি আনতে হবে। এই যে আমাদের যে অভিজ্ঞতা, আমরা যাওয়ার পরে আমাদের যেসব সেমিনার, সিম্পোজিয়াম, আলাপ আলোচনা, বিভিন্ন মিউজিয়াম, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় কৃষি অথবা কারখানা, বিভিন্ন জায়গায় প্রত্যক্ষ দর্শন এবং তার অভিজ্ঞতাকে শেয়ার করা। চীন যেখানে ছিল, চীন এখন কোথায়, এটা ওই যে আপনি বললেন না, তাদের বিষয়টি ছিল ঢেকে রাখা। এর মধ্যে তারা কোথায় গিয়ে পৌঁছাইছে বিশ্ব জানে না, এখন হয়তো কিছু কিছু ক্ষেত্রে জানবে। হ্যাঁ, এবং জানার পরে চীন যখন এখন, যেমন এই যে ইসরায়েল এবং আমেরিকার যে ইরানের প্রতি আক্রমণ, যখন চীন একটা মন্তব্য করে তখন পরিস্থিতি আমূল পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ চীন কি ইরানের পক্ষ নিচ্ছে, তখন কিন্তু জিনিসটি আমেরিকার জন্য এত সহজ ব্যাপার থাকে না। সেই জন্যে কৃষিক্ষেত্রে যে অভাবনীয় তাদের, অর্থাৎ ওই যে 200 কোটি মানুষকে শুধু খাওয়ানো, তারা এটা আবার বিশ্বকেও শেয়ার করছে বিভিন্নভাবে। মানে তারা শুধু প্রস্তাব দেয় না, আনুষঙ্গিক বিষয় বলে, অর্থ থেকে শুরু করে, যেমন আমাদের চীনা এই যে পদ্মা সেতু, তারা কিন্তু রাজনীতিটাকে রপ্তানি করে না, টেকনোলজি রপ্তানি করে।
এটা গুরুত্বপূর্ণ খুব চমৎকার কথা, চমৎকার কথা। তো আমাদের এই জায়গাটা হচ্ছে কি, যে এটা কোনো বন্ধুত্বের মূল বিষয়। হ্যাঁ, যে কোনো দেশ থেকে আপনি যখনই সাহায্য নিচ্ছেন বা নিব আমরা মনে করছি, তখন সেখানে শুধু অর্থের সঙ্গে তাদের ভাবনা চিন্তা, তাদের রাজনীতি, এটাও আমাদের ভিতরে রপ্তানি করে। রপ্তানির একটা প্রবণতা, এটা চীনের মধ্যে নেই। নেই। চীন সুনির্দিষ্টকরণ করে এবং সেখানেই তারা থাকে। জি, এই যেমন আমাদের এই যে পতিত সরকার 15 বছর 17 বছর ধরে যে এখানে যে শাসন ব্যবস্থা করছে, সেই সময় চীন কিন্তু আমাদের দেশে কাজ করছে রাজনীতি, অবশ্যই অবশ্যই, হ্যাঁ। কিন্তু উন্নয়নের যা কিছু বড় বড় প্রজেক্ট তারা করছে। এবং এখনো দেখেন যে চীন নিয়ে কোনো বিতর্ক নেই। চীন ওই সময় যে ডেভেলপমেন্টের, অর্থাৎ হাসিনাকে রক্ষা করা, পার্শ্ববর্তী দেশ যেভাবে তাকে, হাসিনা ছাড়া অন্য কিছু না, আওয়ামী লীগ ছাড়া অন্য কিছু না, চীন এর মধ্যে ছিল না। আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, হ্যাঁ, ঠিকই। সেই জায়গাটায় আমাদেরকে Sorry. কাজ করছে। আর এই সম্পর্ক তো জিয়া বেগম খালেদা জিয়া অতীতকালে, এই যে আপনি মির্জা গোলাম হাফিজের কথা বললেন, আপনি নিজে সে 78-এর কথা বললেন, এই সম্পর্ক তো সুদীর্ঘ কালের একটা সম্পর্ক, হঠাৎ করে তৈরি হয়নি। এটাকে এই জন্য আমাদের হাতে সময় নেই, আপনি ঠিকই বলেছেন। এই সুদূর অতীত থেকে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের প্রেক্ষাপটে এই শিক্ষা নিয়ে আমাদের দেশকে গড়ে তুলতে হবে, আপনি আশা করেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকের আলোচনার জন্য। সুধী দর্শক, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আপনাদেরকে ধন্যবাদ, শুভরাত্রি।